আমি একাধিক ভিডিওতে বলেছি, অপারেশন সিন্দুরের পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের বিভিন্ন দেশে পাঠানো আসলে ভারত সরকারের একটি মাস্টার স্ট্রোক। বিভিন্ন ক্ষেত্রে সুফলও কিন্তু পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে আরও একটি ভিডিওতে আমি বলেছিলাম ঠিক কিভাবে কলম্বিয়াতে ভারত সম্পূর্ণভাবে পাকিস্তানের এই ন্যারেটিভটাকে বদলে দিয়েছে। এই অপারেশন সিন্দুর যখন চলছিল তখন শুধুমাত্র মিলিটারিরা একে অপরের বিপক্ষে যুদ্ধ করছিলেন, একদমই ভাববেন না। এখানে অনেক বেশি হয়েছে ইনফরমেশন ওয়ার। বিশেষত ব্রিটিশ মিডিয়া, ওয়েস্টার্ন একাধিক দেশের একাধিক মিডিয়া এবং বিবিসির মতো তাবড় মিডিয়া প্রো চাইনিজ সেন্টিমেন্টটাকে প্রশ্রয় দিয়ে যে খবরগুলো প্রকাশ করার চেষ্টা করেছিলেন তা কিন্তু সম্পূর্ণভাবে ভারতের বিপক্ষে গেছে। তারা একাধিক ক্ষেত্রে এমন কথা প্রচার করছিলেন যেন অপারেশন সিন্দুর ব্যর্থ হয়েছে, পাকিস্তান জয়লাভ করেছে। এমনকি পাকিস্তান সরকারের জয় উল্লাসের কথাবার্তাও তারা এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করেছেন, আদতে সেটা পড়ে মনে হয়েছিল ভারত নাকি কিছুই করতে পারেনি। আজকের দিনে দাঁড়িয়ে আন্তর্জাতিক স্তর বুঝতে পারছে আসলে পাকিস্তানের ন্যারেটিভ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, পাকিস্তানের মিলিটারি শক্তি সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে এবং যেভাবে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটির পাশাপাশি 11টি এয়ারবেস ভারতের বায়ুসেনারা তছনছ করে দিয়েছে, এরপরে পাকিস্তানের কথা বলার মতো জায়গাটা অবধি নেই। আজকে ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কে আপনাদেরকে এরকমই একটা গল্প বলবো যে ঘটনাটি ঘটেছে কাল। এই যে সর্বদলীয় প্রতিনিধিরা বিভিন্ন দেশে যাচ্ছেন তার সুফলই ভাবতে পারেন, আবার উল্টে ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক জয়ই ভাবতে পারেন। কিভাবে ব্যাখ্যা করবেন তা আপনাদের উপর, কিন্তু এই ধরনের সম্পূর্ণ বিষয় যদি আপনারা জানেন তাহলে বুঝতে পারবেন পাকিস্তানের ভয়াবহ ষড়যন্ত্র সম্পূর্ণভাবে ভেস্তে দিয়েছে ভারত এবং সব ন্যারেটিভকে কার্যত উড়িয়ে দিয়ে ভারত বুঝিয়ে দিয়েছে আসলে অপারেশন সিন্দুর ভারতের করতে হয়েছে শুধুমাত্র পাকিস্তানের সন্ত্রাসবাদকে দমন করার জন্য। কি হয়েছে আপনারা জানেন, সর্বদলীয় একটি প্রতিনিধি দল মালয়েশিয়া সফরে গেছে। মালয়েশিয়া কিন্তু পাকিস্তানের অত্যন্ত বন্ধু একটি রাষ্ট্র। পাকিস্তান কি করে জানেন? পাকিস্তান ধর্মীয় মেরুকরণে তাস খেলার চেষ্টা করেন। তারা দেখেন কোন কোন রাষ্ট্র এখন ইসলামিক রাষ্ট্র, সেই ইসলামিক রাষ্ট্রগুলোকে ধর্ম নিয়ে আবেগ ধর্মীয় একটা আবেগের বশবর্তী হয়ে একটুখানি সম্মোহন করার চেষ্টা করেন। পাকিস্তান মালয়েশিয়াকে কি বলেছে? পাকিস্তান মালয়েশিয়াকে বলেছিল যে এই ধরনের প্রতিনিধি দলকে আপনারা দয়া করে অ্যালাউ করবেন না। এমনকি পাকিস্তানের যে অ্যাম্বাসেডর যিনি মালয়েশিয়াতে কমিশনার হিসাবে আছেন, তিনিও কিন্তু সরাসরি মালয়েশিয়া সরকারকে অনুরোধ করেন যে কোনো রকমভাবে ভারতের প্রতিনিধি দলকে মালয়েশিয়া আসতে দেবেন না। আমরা একই ধর্মাবলম্বী দুটি রাষ্ট্র, আমরা কিন্তু বিপদের সময় একে অপরের পাশে দাঁড়াবো। অর্থাৎ এখানে কিন্তু একটা ধর্মীয় মেরুকরণে তাস খেলার চেষ্টা পাকিস্তানের পক্ষ থেকে করা হয়। এবার পৃথিবীর জিওপলিটিক্যাল রাজনীতির কথা আপনারা ভাবুন। জিওপলিটিক্যাল রাজনীতিটা সম্পূর্ণভাবে কিন্তু বদলে গেছে, তা পাকিস্তান বুঝতে পারেনি। তারা এখনো ধর্মীয় মেরুকরণের আধারে সমস্ত বিষয়কে ভাবার চেষ্টা করে। তাদের মধ্যে প্রগতিশীল চিন্তা ভাবনা যেমন নেই, ঠিক সেরকমভাবে বর্তমান জিওপলিটিক্যাল স্ট্রাকচারটা ঠিক কিভাবে বদলে গেছে সেই ধারণাও কিন্তু নেই। এই মুহূর্তে যতগুলো ইসলামিক রাষ্ট্র আছে তাদের স্ট্র্যাটেজি সম্পূর্ণভাবে বদলে যেতে দেখা যাচ্ছে চোখের সামনে। ইউএই দেখুন, সৌদি আরব দেখুন, দুজনেই কিন্তু ইসলামের একটি পূজারী একটি রাষ্ট্র। তারা কিন্তু ইসলামকে মেনে তাদের দেশকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু অদ্ভুত বিষয় হলো তারা কেউই পাকিস্তানকে পাত্তা না দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে চাইছেন। মালয়েশিয়া কিন্তু সেই কাজটি করেছে। এই তিন দেশ অর্থাৎ যারা মুসলিম প্রধান দেশ, তারা কিন্তু দেশের স্বার্থটাকে সামনে রাখছে, ধর্মীয় সেন্টিমেন্টটাকে নয়। তারা বুঝেছে ধর্মীয় সেন্টিমেন্টের সমস্ত কিছু ব্যাখ্যা যদি তারা করে, আদতে তারা পাকিস্তানের মতো এক নরকে কিন্তু পরিণত হবে। ইউএই সৌদির পাশাপাশি কালকে মালয়েশিয়া পরিষ্কারভাবে জানিয়ে দিল পাকিস্তানের এই দাবিকে রাখা তাদের পক্ষে সম্ভব নয় এবং ভারতের প্রতিনিধি দল মালয়েশিয়ায় যাবে এবং তাদের বক্তৃতা শোনা হবে। এবং তারপরে বলে বলে ছয় মেরেছে ভারত। 5টি এমন গুরুত্বপূর্ণ পয়েন্ট মালয়েশিয়া সফরে গিয়ে ভারত উত্থাপন করেছে। এরপরে পাকিস্তানের এই যে ভাজা মাছটি উল্টে খেতে পারি না এরকম একটা ইমেজ ছিল, তা কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। এখানে আরো একটা ইন্টারেস্টিং বিষয় আছে। দেখুন, কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফরে গেছিলেন, আপনারা অনেকেই জানেন। 9/11-র পর আমেরিকা কিন্তু সম্পূর্ণভাবে ইসলামিক রাষ্ট্রগুলোকে একটু দূরে সরিয়ে রেখেছিল।
কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আমেরিকাও বুঝতে পারছে যেভাবে ইসলামিক একাধিক রাষ্ট্র ফুলে ফেপে পয়সায় ফুলে ফেপে ঢোল হয়ে যাচ্ছে এবং যেভাবে তারা প্রগতিশীল হতে চাইছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সব ইসলামিক রাষ্ট্রকে দূরে সরিয়ে রাখা সম্ভব নয়। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এক্ষেত্রে আরও একটি নতুন পলিসির আমদানি বিশ্ব মানচিত্রে করেছেন। তিনি মুসলমানদের যে দুটি ভাগ, শিয়া মুসলিম এবং সুন্নি মুসলিম, সেই দুটো ভাগকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছেন। এমনকি এক্ষেত্রে সুন্নি মুসলমানদের সঙ্গে জিউস এবং খ্রিস্টানদের নিয়ে একটি শক্তিশালী জোটও কিন্তু গঠন করতে চাইছেন। অর্থাৎ যারা প্রগতিশীলতায় বিশ্বাসী, যারা দেশের স্বার্থের কথা ভাবছে, যারা সন্ত্রাসবাদকে দূরে সরিয়ে রাখছে, এমনকি যারা পাকিস্তানের মতো ধর্মীয় আধারে সব কিছুকে ভাবার চিন্তা থেকে দূরে থাকছে, তাদেরকেই যে বিশ্ব মানচিত্র জায়গা দেয় তা কিন্তু আরও একবার পরিষ্কার হয়ে যায়। মালয়েশিয়া কিন্তু এগুলো বুঝেই পাকিস্তানকে দূরে সরিয়ে রেখেছে। আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন? 2019 সালে ফিরে যান। 2019 সালে ভারত 370 ধারা কাশ্মীর থেকে রদ করে। সকলের আগে পাকিস্তানের পাশে এসে কে দাঁড়িয়েছিল জানেন? এই মালয়েশিয়া। মালয়েশিয়া কিন্তু সেদিন 370 ধারা রদ করার বিপক্ষে একাধিক স্টেটমেন্ট দেয় এবং জনসমক্ষে পাকিস্তানের পাশে এসে দাঁড়ায়। 2019 থেকে 2025 5-6 বছরে ভারতবর্ষের ডিপ্লোম্যাসি এতটাই জোরদার হয়েছে যে মালয়েশিয়াও বুঝেছে এই ভারতবর্ষকে দূরে সরিয়ে রাখা যাবে না, এবং তারা কিন্তু ভারতের যে টিম, এই যে বিভিন্ন সর্বদলীয় প্রতিনিধিদের নিয়ে গড়া টিম, তাদেরকে অগ্রাধিকার দেয়। এবার ভারতের প্রতিনিধি দল যখন সুযোগ পায় তখন 5টি পয়েন্ট কিন্তু আন্তর্জাতিক স্তরের সামনে তুলে ধরে। মালয়েশিয়াতে সবার আগে ভারতবর্ষ টেরোরিজম নিয়ে কথা বলে। ভারত সরকার বুঝিয়ে দেয় যে কোনো ক্ষেত্রেই পাকিস্তানের সঙ্গে যেচে পড়ে শত্রুতা ভারত করতে চাইছে না, কিন্তু দিনের পর দিন যেভাবে পাকিস্তান সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এই টেরোরিজমের বিপক্ষে ভারত রুখে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও রুখে দাঁড়াবে। আসলে পাকিস্তান একটি সন্ত্রাসবাদের প্রশ্রয়দাতা রাষ্ট্র, যারা দিনের পর দিন টেরোরিজমকে ফান্ডিং করে, এমনকি বিদেশ থেকে যত ফান্ডিং আসে সেগুলোকে টেরোর ইকুইপমেন্ট বিল্ড আপ করতে কাজে লাগায়। ভারতের এই অভিযোগ কিন্তু সরাসরি কালকে মালয়েশিয়াতে গিয়ে এস্টাবলিশ করা হয় ভারতের পক্ষ থেকে। সেকেন্ড যে পয়েন্ট নিয়ে কথা বলা হয়েছে তা হলো অপারেশন সিন্দুর। সেখানে ভারতবর্ষ পরিষ্কার বুঝিয়ে দিয়েছে এই অপারেশন সিন্দুরে পাকিস্তানের কোনো সাধারণ নাগরিকের মৃত্যু কিন্তু ভারত চায়নি বা হয়নি। এখানে কিন্তু বেছে বেছে 9টি জঙ্গি ঘাঁটিকে ভারতবর্ষ অ্যাটাক করে এবং এখানে জৈশে মোহাম্মদের সর্বময় কর্তা, একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ ভারতের ক্ষেত্রে সন্ত্রাসবাদীরা কিন্তু নিহত হয়। অর্থাৎ অপারেশন সিন্দুর নিয়ে পাকিস্তান সরকারের মিথ্যা ন্যারেটিভ যে বেছে বেছে সাধারণ মানুষদের মেরেছে ভারত, এই ন্যারেটিভকে সম্পূর্ণভাবে উড়িয়ে দেয় ভারত। সেখানে 3 নম্বর পয়েন্টে বলা হয় নর্মালিজম ইন কাশ্মীর। কাশ্মীরকে নিয়ে অনেক প্রশ্ন। বারবার জাতিসংঘের মতো জায়গায় গিয়ে ভারত কাশ্মীর ইস্যুতে কিন্তু কথা বলে, আসলে ভারতবর্ষ পাল্টা দেওয়ার চেষ্টা করে। প্রথমে কিন্তু ভারত এই কাশ্মীর নিয়ে কথাবার্তা বলেই না, কিন্তু পাকিস্তান যখন বারবার এই কাশ্মীর শব্দটিকে উচ্চারণ করে আন্তর্জাতিক স্তরের অ্যাটেনশন পেতে চায়, তখনই কিন্তু ভারতবর্ষ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে আসলে কাশ্মীরে সব কিছু ঠিকঠাক আছে। এই পাকিস্তান অশান্ত করার চেষ্টা করছে এবং কাশ্মীর নিয়ে বারবার আন্তর্জাতিক স্তরে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে যেন পাকিস্তান এই পুরো বিষয়টার অ্যাডভান্টেজ নিয়ে বেরিয়ে যেতে পারে। 4 নম্বর যে পয়েন্টে কথা বলা হয়েছে তা হলো FATF, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। এখানে ভারত সরকার বারংবার করে বোঝানোর চেষ্টা করেছে এই যে আন্তর্জাতিক স্তর পাকিস্তানকে কোটি কোটি টাকা লোন দেয়, এই যে IMF টাকা দেয়, এই টাকা পাকিস্তান কোথায় ব্যবহার করা হচ্ছে? এই পাকিস্তানের সরকার এই পুরো টাকাগুলো নিয়ে জঙ্গিদেরকে লালন পালন করছেন। ফিনান্সিয়াল টাস্ক ফোর্সের কাজ হলো যদি টেরর ফান্ডিং এর সঙ্গে সরাসরি কোনো দেশ যুক্ত থাকে তাহলে সেই পার্টিকুলার রাষ্ট্রকে গ্রে লিস্টের আওতায় নিয়ে আসবে, যেন আন্তর্জাতিক স্তরে তারা একঘরে হয়ে যায়, তাদেরকে যেন ভবিষ্যতে আর কোনো লোন দেওয়া না হয়। ভারত কিন্তু এখন সেই চেষ্টাই করছে। মালয়েশিয়া সফরে গিয়ে FATF নিয়ে কথাবার্তা বলা হয় এবং পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয় ভারত কিন্তু পাকিস্তানকে গ্রে লিস্ট, প্রয়োজনে ভবিষ্যতে ব্ল্যাক লিস্ট করার জন্য কিন্তু আন্তর্জাতিক স্তরের কাছে আবেদন জানাবে। পঞ্চম যে বিষয় নিয়ে কথা বলা হয়েছে তা হলো পলিটিক্যাল ইউনিটি। এই মুহূর্তে দেখুন আন্তর্জাতিক স্তর বারংবার ভারতের পলিটিক্যাল চর্চা নিয়ে কিন্তু বিভিন্ন কথাবার্তা বলে। এই পলিটিক্যাল ইউনিটি কতটা আছে তা কিন্তু প্রশ্নচিহ্ন তোলা হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে। পাকিস্তান কিন্তু ঠিক এগুলোরই সুযোগ নেওয়ার চেষ্টা করে। এই সর্বদলীয় এই প্রতিনিধি দল আসলে ভারতের পলিটিক্যাল ইউনিটির একটি বার্তা বহক।
যা কালকে মালয়েশিয়াতেও বুঝিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের মতো সন্ত্রাসবাদকে শেষ করার জন্য আসলে আমাদের সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে কাজ করছে, একসঙ্গে পাকিস্তানের সন্ত্রাসবাদী এই যে রাষ্ট্র তার কিন্তু মোকাবিলা করছে। আর অপারেশন সিন্দুর নিয়ে একাধিক বিতর্কিত প্রশ্নচিহ্ন তুলে ইচ্ছাকৃত আমাদের ভারতবর্ষকে বিভাজনের চেষ্টা করছে কেউ বা কেউ। কালকে মালয়েশিয়া সফরে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে ভারতের স্বার্থে, ভারতবর্ষের স্বার্থে সন্ত্রাসবাদের বিপক্ষে আমাদের এখানে সমস্ত রাজনৈতিক দল কিন্তু এক এবং ভবিষ্যতেও এক হয়ে থাকবে। তবে আপাতত মালয়েশিয়া যেভাবে পাকিস্তানকে ঠাসিয়ে গালে থাপ্পড়টা মেরেছে তা থেকে বেরোতে পাকিস্তানের অনেকটা সময় লাগবে। আর বিশ্বাস করুন, একবিংশ শতকের মুখে দাঁড়িয়ে ধর্মীয় আধারে জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি ঠিক করা তা পাকিস্তানের মতো এক মূর্খের পক্ষেই সম্ভব। এখানে আরও একটা প্রশ্ন উঠে যায় জানেন, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তারাও তো পাকিস্তানকে অভিন্ন হৃদয় বন্ধু ভাবছে। কেন ভাবছে? পাকিস্তানের কি ব্যবসা বাণিজ্য উন্নত? না। পাকিস্তানের মিলিটারি উন্নত? না। পাকিস্তান কি বাংলাদেশকে ভরিয়ে ভরিয়ে সাহায্য করছে? সেটাও নয়। অর্থ সাহায্যে ভরিয়ে দিচ্ছে বাংলাদেশকে? সেটাও নয়। এমনকি 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশের, সেই স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের বিপক্ষেই এই বাংলাদেশকে লড়তে হয়েছিল। তবুও কেন পাকিস্তানকে তারা অভিন্ন হৃদয় বন্ধু ভাবছে? আসলে সকলে ভাবছে না, মোহাম্মদ ইউনূস ভাবছেন। মোহাম্মদ ইউনূস সেই ধর্মীয় অ্যাঙ্গেলটাকেই কিন্তু এখানে এস্টাবলিশ করার চেষ্টা করছেন। অর্থাৎ মুসলমান ভাই ভাই, আমরাও ইসলাম রাষ্ট্র, তোমরাও ইসলাম রাষ্ট্র, চলো একত্রে মিলে ভারতকে অশান্ত করি। এই যে মিথ্যে ন্যারেটিভ, তা কিন্তু দীর্ঘায়ু হবে না, তা কিন্তু মালয়েশিয়ার এই পদক্ষেপে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া গেল। এবং যদি এই পুরো বিষয়টা থেকে মোহাম্মদ ইউনূস না শেখেন, তাহলে বিশ্বাস করুন মালয়েশিয়ার থেকেও খারাপ অবস্থা কিন্তু মোহাম্মদ ইউনূসের এই বাংলাদেশের হবে। বর্তমান জিওপলিটিক্যাল সিচুয়েশনে ইসলামিক ধর্মাবলম্বী একাধিক দেশ যেখানে প্রগতিশীলতার কথা বলছেন, ঠিক সেখানে বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দুই রাষ্ট্র শুধুমাত্র ধর্মীয় আধারকে গুরুত্ব দিয়ে নিজেদের রাষ্ট্রকে পিছিয়ে নিয়ে যাওয়া ছাড়া আর কিছুই করছেন না। অত্যন্ত দুঃখ দেয় এই সকল স্টেপ, সংবেদনশীলতার প্রশ্ন তোলে, কিন্তু আলটিমেটলি এটা বাস্তব। ভারত যেভাবে প্রগতিশীল ভাবনা চিন্তার ধারক এবং বাহক হয়ে আন্তর্জাতিক স্তরকে পথ দেখাচ্ছে, সেই পথ কি মোহাম্মদ ইউনূস কিংবা পাকিস্তান অনুসরণ করবে? এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। আর ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের পাশাপাশি দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল। ধন্যবাদ।